আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গের মাটি সম্পর্কে জানবো, কারণ এই মাটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা ধারণ করে। মাটি আছে, মাটির উপরে উদ্ভিদ হয়, স্বাভাবিক উদ্ভিদ হয়, মাটির উপর ডিপেন্ড করে বিভিন্ন ফসল হয়, আর বিভিন্ন ফসলের উপরে ডিপেন্ড করে আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমিক্যাল কন্ডিশনস। তাহলে আমরা দেখিনি আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কেমন ধরনের মাটি দেখা যায়। একেবারে উত্তর থেকে নামছি, একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এইভাবে আমরা আলোচনা করছি। একেবারে উত্তর মানে পাহাড়ি অঞ্চল। আমরা জানি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল রয়েছে। এই পার্বত্য অঞ্চল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির উত্তরাংশ, আলিপুরদুয়ার, এই সমস্ত যে অঞ্চলগুলো, এখানে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে। এই পার্বত্য অঞ্চলে মাটি হচ্ছে পটজল মাটি, পার্বত্য অঞ্চলের মাটি হচ্ছে পটজল মাটি। তাহলে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে রয়েছে হচ্ছে পটজল মাটি। আমরা জানি এই পটজল মাটি সৃষ্টি হয় উদ্ভিদ, বিভিন্ন ধরনের আলপীয় যে উদ্ভিদগুলো রয়েছে, সেই উদ্ভিদগুলোর পাতাগুলো যে পচে যাচ্ছে, আলপীয় উদ্ভিদগুলো রয়েছে তাদের পাতাগুলো পচে যাচ্ছে, বা তাদের কাণ্ড বিভিন্ন এবং প্রাণীর বিভিন্ন জীবাশ্মগুলো, সেগুলো দিয়েও কিন্তু হিউমিফিকেশন প্রসেস হচ্ছে, হিউমাস পরিণত হচ্ছে, পটজলাইজেশন প্রসেসের মাধ্যমে পটজল মাটি তৈরি হচ্ছে। কোথায় পটজল মাটি তৈরি হচ্ছে? পার্বত্য অঞ্চলে পটজল মাটি তৈরি হচ্ছে। তাহলে এই যে পার্বত্য অঞ্চলে গেলে একটু ধূসর রঙের এই মাটি পাবো, এবং ছাই রঙের। এই মাটিতে কি কি ফসল আমরা দেখতে পাবো, চাষ হতে পারে? পার্বত্য অঞ্চল মানে চা চাষ হবে, সিংকোনা, কমলা লেবু, এই সমস্ত চাষ এখানে দেখা যায়। মাঝে মাঝে আমরা সিংকোনা গাছের চাষ দেখতে পাবো, মাঝে মাঝে দেখতে পাবো যে চা চাষ হচ্ছে। এখানে আপেল চাষও হয় এই মাটিতে, এই কমলা লেবু চাষও পটজল মাটিতে দেখা যায় পশ্চিমবঙ্গে এগুলো। আচ্ছা, এই মাটির সাথে রিলেটেড হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। এটা একসাথে আমরা কম্পাইল করে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের মাটি আর স্বাভাবিক উদ্ভিদ অবশ্যই ডিপেন্ড করে। জলবায়ু তো আমরা জানি, আমরা আগের ভিডিওতে দেখেছি পশ্চিমবঙ্গের মাটি এবং পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে রিলেটেড হচ্ছে। আচ্ছা, আমরা দেখলাম যে এই গাছগুলো তো মানুষ রোপণ করছে, চা চাষ করছে মানুষ করছে, রোপণ করছে কমলা লেবু বা আপেল। স্বাভাবিকভাবে যে সমস্ত উদ্ভিদ মানুষ রোপণ করে না, কি কি স্বাভাবিক উদ্ভিদ হতে পারে? যেগুলো আলপীয় উদ্ভিদ সবই হবে, পাইন, ফার, স্প্রুস, ওক, এই সমস্ত উদ্ভিদ কিন্তু এখানে দেখা যাবে, এগুলো স্বাভাবিক উদ্ভিদ। তাহলে পাহাড়ি অঞ্চলে কিছু কিছু জায়গায় রডোডেন্ড্রন আমরা দেখতে পারি, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারি হচ্ছে লাইকেন, মস, এই সমস্তগুলো কমন এগুলো। তারপরে আমরা ওক দেখতে পারি, আমরা পাইন গাছ দেখতে পারি, ফার গাছ দেখতে পারি। এই গাছ মানে গাছগুলো শঙ্কু আকৃতির হয়, অনেকটা সরলবর্গীয় অরণ্য বলে এদেরকে। এরা সরলবর্গীয় অরণ্য এবং নরম কাঠ হয়, বেশি শক্ত কাঠ হয় না। যেহেতু তুষারপাতের হাত থেকে বাঁচতে হয়, তার জন্য একটু সরলবর্গীয় প্রকৃতির এই গাছগুলো হয়। তাহলে আমরা কি দেখলাম? পার্বত্য অঞ্চলের মৃত্তিকা হচ্ছে পটজল মাটি। আর এই পটজল মাটি কেন সৃষ্টি হয়? আমরা দেখলাম যে পাহাড়ি অঞ্চলে যে সমস্ত আবহবিকার গুলো হয়, তার ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তার সাথে কি মিশছে? আমাদের এখানকার যে পার্বত্য উদ্ভিদগুলো আছে, তাদের পাতা বা কাণ্ড বিভিন্ন, সেগুলো, এবং বিভিন্ন জীবজন্তু, সেগুলো মৃতদেহ, এগুলো পচে ইউনিফিকেশন প্রসেস এবং পটজলাইজেশন প্রসেস, মেইন প্রসেস হচ্ছে পটজলাইজেশন। এবং এই পটজলাইজেশন প্রসেসের মাধ্যমে পটজল মাটি তৈরি হচ্ছে। কি মাটি তৈরি হচ্ছে? পটজল মাটি তৈরি হচ্ছে। এবং তাহলে পার্বত্য অঞ্চলে এই পটজল মাটির উপর ডিপেন্ড করছে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ। সেগুলো আমরা দেখলাম যে পটজল মাটির উপরে বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ যে আছে, সেটাও আমরা দেখলাম যে কি কি স্বাভাবিক উদ্ভিদ আছে। যেমন আলপীয় উদ্ভিদগুলো আছে, সেই আলপীয় উদ্ভিদগুলো আমরা দেখতে পেলাম যে কি কি আলপীয় উদ্ভিদ আছে, আমরা সেগুলো দেখলাম যে মানে রডোডেন্ড্রন থেকে শুরু করে পাইন, ফার, জুনিফার, স্প্রুস, এই বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখলাম। এবার আমরা নিচে নেমে আসছি। তাহলে পার্বত্য অঞ্চলের পরে এখানে মাটি পেলাম, পটজল মাটি, এবং আলপীয় উদ্ভিদগুলো পেলাম। একটু নিচে ঢালু জমি আছে, ঢালু জমি, বিশেষ করে তরাই ডুয়ার্স যে অঞ্চলটা। তাহলে পার্বত্য অঞ্চলের পরেই আমরা পেলাম ঢালু জায়গা, এটাকে বলে তরাই ডুয়ার্স অঞ্চল। এই ঢালু অঞ্চলে, পার্বত্য অঞ্চল থেকে বিভিন্ন ধরনের কাঁকর টুকরো, পাথরের টুকরো, সেগুলো আস্তে আস্তে ওখানে জমা হচ্ছে। সেখানে জমা হয়ে ধূসর রঙের এক ধরনের মৃত্তিকা তৈরি করছে। সেই মৃত্তিকাকে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের অন্যতম একটা, এতটা গুরুত্ব নেই পশ্চিমবঙ্গে, একটা ধূসর মাটি তৈরি হচ্ছে। কোথায়? এই পার্বত্য অঞ্চলের ঢালু পাদদেশীয় অঞ্চলে ধূসর মাটি। কি মাটি তৈরি হচ্ছে? ধূসর মাটি।
এখানেও চা চাষ হতে পারে, যেহেতু এটা হচ্ছে তোমার একটু ঢালু প্রকৃতির। হ্যাঁ, চা চাষ হতে পারে, সিংকোনা চাষ এখানেও আমরা করতে পারি। এইগুলো বিষয়গুলো আমরা দেখবো। তাহলে এই তরাই ডুয়ার্স অঞ্চল রাখতে পারি, ভূপ্রকৃতিগত দিক থেকে এটা তরাই ডুয়ার্স এর মধ্যে পড়বে। এবং স্যাঁতস্যাঁতে জায়গা, যেহেতু আর্দ্রতা আছে, আমরা জানি যে এই ধরনের মাটি পশ্চিমবঙ্গে কি কি চাষ হচ্ছে তাহলে? মাঝে মধ্যে ধান চাষ দেখা যেতে পারে, চা চাষ তো হবেই। হ্যাঁ, মাঝে মাঝে ধান চাষও এখানে হয় তরাই ডুয়ার্স অঞ্চলে। সিংকোনা গাছের চাষ হবে। স্বাভাবিক উদ্ভিদ কি হতে পারে এই অঞ্চলে? স্বাভাবিক উদ্ভিদ শাল, সেগুন, তারপরে বিভিন্ন ধরনের সরলবর্গীয় অরণ্যের কিছু কিছু অংশ এখানে আমরা পেতে পারি। বাঁশ গাছ থাকতে পারে এখানে, শিশু গাছ, ঠিক আছে, বেত, তারপরে শিরীষ, ঠিক আছে, এই সমস্ত গাছ এখানে হতে পারে। তাহলে শিরীষ গাছ, শাল গাছ, সেগুন গাছ, এই সমস্ত গাছ তাহলে এই তরাই ডুয়ার্স অঞ্চলে চা চাষ হবে। এই সমস্ত আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা সমভূমিতে নেমে আসছি। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল মানে মাটি, মেন মাটি কি মাটি? পলি মাটি। তাহলে এই যে জলপাইগুড়ি অঞ্চলের দক্ষিণ অংশ, কোচবিহারের দক্ষিণ অংশ, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত জেলাগুলো এদিকে টোটাল নেমে আসছি। মুর্শিদাবাদ থেকে শুরু করে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, টোটাল এই যে জেলাগুলো আছে এখানে মেন মাটি হচ্ছে পলি মাটি। পলি মাটির আধিক্য আছে এখানে। পশ্চিমবঙ্গের সব থেকে বেশি এই মাটিটাই দেখা যায়। কোন মাটি? পলি মাটি। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আছে পলি মাটি। এই পলি মাটির সৃষ্টি হয় পলি এসে জমে, নদীবাহিত পলি, অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে নদী বয়ে আসছে, তারা নুড়ি কাকর বালি পলি নিয়ে আসছে। পার্বত্য অঞ্চল থেকে যখন নদী নেমে আসে তখন নুড়ি আসে, কাঁকড় আসে, যত নিচে নামবে তত টুকরো হতে থাকবে। টুকরো হতে থাকলে কি হতে থাকবে? আরো সূক্ষ্ম হতে থাকবে, বালুকণায় পরিণত হবে, পলিকণায় পরিণত হবে। এই বালুকণা, পলিকণা জমা হয়ে কি হবে? মাটি তৈরি হবে। কি মাটি? পলি মাটি। তাহলে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলগুলোতে কি মাটি সৃষ্টি হয়? পলি মাটির সৃষ্টি হয়। এবং এই পলি মাটির মধ্যে এঁটেল মাটি থাকতে পারে, বেলে মাটি থাকতে পারে, দোআঁশ মাটি থাকতে পারে। নদীর একেবারে তীরবর্তী অঞ্চলে যে পলি মাটি জমা হবে একে বলা হয় খাদার। একে কি বলা হয়? খাদার। আর নদী থেকে একটু তীরবর্তী থেকে একটু দূরে যদি জমা হয় পলি মাটি, পুরনো পলি মাটি, অনেক দিন ধরে আগে তৈরি হয়ে আছে, একে ভাঙ্গার বলা হয়। তোমরা নাম শুনেছো এই বরেন্দ্র ভূমি, নাম শুনেছো? কোথায় আছে বলো তো? বাগড়ি অঞ্চল। হ্যাঁ, এই দক্ষিণ 24 পরগনার এই সমস্ত রিজিয়ন গুলো বাগড়ি অঞ্চল আছে। কি আছে? এরা নদী থেকে একটু দূরে আছে, অর্থাৎ এই যে গঙ্গা অববাহিকা এখান থেকে দূরে আছে। এগুলো প্রাচীন পলিমাটি দিয়ে তৈরি। তাহলে প্রাচীন পলিমাটি আর নবীন পলিমাটি, প্রাচীন পলিমাটিতে বসতি হতে পারে, কিন্তু নবীন পলিমাটিতে চাষের উপযুক্ত মাটি। প্রাচীন পলিমাটির দিকে বন্যা হতে পারে, অর্থাৎ ভাঙ্গারের দিকে বন্যা হতে পারে না প্রাচীনে, কিন্তু খাদারের দিকে বন্যা হতে পারে। খাদারের দিকে, অর্থাৎ খাদার তো নদীর তীরবর্তী অঞ্চলে, এখানে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খাদার থেকে তুমি যদি একটু দূরে যাও সেখানে তুমি ভাঙ্গার পাচ্ছ। ভাঙ্গার মানে নদী থেকে অনেক দূরে আছে, উঁচু ঢিবি আছে, উঁচু জায়গা আছে, সেখানে বসতি হবে। কি হবে? বসতি। আর খাদারে কি হবে? বেশি চাষ হয়। এবার আসি পলি মাটিতে কি কি চাষ হতে পারে। সবার থেকে বেশি ধানই হয়, কারণ এই পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে সব থেকে বেশি ধান উৎপাদন করে। ভারতের 1 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। তাহলে আমাদের এই পলি মাটিতে কোন চাষ সবচেয়ে বেশি হয়? এই পলি মাটির কি বিশেষ বৈশিষ্ট্য? একটু ধূসর হতে পারে, একটু কালো হতে পারে, বিভিন্ন ধরনের উর্বর প্রকৃতির হয়, প্রচুর উর্বর হয় পলি মাটি, প্রচুর উর্বর হয়। তাহলে খাদার ভাঙ্গার একটা বিশেষ বৈশিষ্ট্য ঢুকবে। এটা যে 3টে প্রকার আছে সেটা শ্রেণী বিভাগে ঢুকবে। এই মাটি উর্বর প্রকৃতির হয়, এই মাটি এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা অনেক বেশি, হ্যাঁ, দোআঁশ মাটি মিডিয়াম, বেলে মাটি একটু কম প্রকৃতির জল ধারণ করতে পারে। তারপরে এই মাটিতে আমরা দেখি কি কি চাষ করব। তাহলে ধান চাষ হবেই, গম চাষ হয়, পাট চাষ হয়, ইক্ষু চাষ হয়, তামাক চাষ হয়। এই সমস্ত চাষগুলো মেনলি হয় আমাদের পশ্চিমবঙ্গের পলি মাটিতে। এছাড়া তরমুজ হতে পারে, এছাড়া ফ্রুটি হতে পারে, শশা হতে পারে। পশ্চিমবঙ্গের এই পলি মাটিতে এই সমস্ত চাষ হতে পারে। কিন্তু সব থেকে বেশি 1 নম্বরে কাকে রাখবো? ধানকে রাখবো 1 নম্বরে। এবার দেখি আমরা যে এই সমস্ত রিজিয়নের স্বাভাবিক উদ্ভিদ কি আছে। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের আরেকটা পার্ট হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ।
আর্দ্র পর্ণমোচী, পর্ণমোচীকে দুই ভাগ করতে পারি, একটা আর্দ্র প্রকৃতির আর একটা শুষ্ক প্রকৃতির। এই যে সমভূমি অঞ্চলগুলো আছে এখানে আর্দ্র প্রকৃতির পর্ণমোচীর উদ্ভিদ রাখতে পারি। পর্ণমোচী মানে বছরের একটা নির্দিষ্ট সময় পাতা ঝরে যায়, বিশেষ করে গ্রীষ্মের শুরুতে বসন্তের দিকে পাতা ঝরে যায়, পর্ণমোচন করে। এই সমভূমি অঞ্চলে যেদিকে তাকাবো আম, জাম, কাঁঠাল, লিচু এই সমস্ত গাছ কিন্তু আমরা চোখে পাবোই। তাহলে এগুলো অ্যাভেলেবেল। তাহলে এই পর্ণমোচী উদ্ভিদগুলো কিন্তু এই সমভূমি অঞ্চলে রয়েছে। তাহলে এগুলো কোন জেলার মধ্যে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলার মধ্যে কিন্তু এই গাছগুলো পাবোই, অ্যাভেলেবেল। কোনগুলো? আম, জাম, কাঁঠাল, লিচু, এই সমস্ত গাছ, নিম গাছ, এই সমস্ত গাছ কিন্তু আমরা অ্যাভেলেবেল পাবো। কোথায়? এই আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। ব্যাপারটা বোঝা গেছে? এইবার আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের মালভূমির দিকে। এই যত মালভূমি অঞ্চলের দিকে যাব, এই যে রিজিয়নটায় আমরা আসব, এই রিজিয়নে কিন্তু শুষ্কতা বাড়তে থাকবে। কি বাড়বে? শুষ্কতা। শুষ্ক পর্ণমোচী। এই সমস্ত অঞ্চলে কি ধরনের মাটি পাওয়া যাবে? ল্যাটেরাইট মাটি। আমরা জানি ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা নেই বললেই চলে, ধরে রাখতেই পারে না জল। তারপরে কাঁকড়যুক্ত মাটি। এই মাটির বিশেষ বৈশিষ্ট্য ঝামা ইটের মতো, উর্বরতা একদমই নেই, অনুর্বর। কোন কোন জায়গায় এই মাটি দেখা যায়? এদিকে আমরা পুরুলিয়ায় দেখতে পাবো, বাঁকুড়ায় দেখতে পাবো, ঝাড়গ্রামে দেখতে পাবো, পশ্চিম বর্ধমানের কিছু অংশে আছে, বীরভূমের কিছু অংশে আছে, আমরা পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে দেখতে পাবো। কি মাটি দেখতে পাবো? ল্যাটেরাইট মাটি। এই ল্যাটেরাইট মাটি উর্বর কি উর্বর নয়? অবশ্যই এই মাটি অনুর্বর প্রকৃতির। এই মাটি অনুর্বর প্রকৃতির, এটা মাথায় রাখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলগুলোতে কোন মাটি দেখতে পাওয়া যায়? ল্যাটেরাইট মাটির আধিক্য রয়েছে। এই মাটি উর্বর কি উর্বর নয়? এই মাটিতে খোয়াই ক্ষয় হয়। কি ক্ষয় হয়? খোয়াই ক্ষয় দেখা যায়। কোন মাটিতে? কাঁকড় প্রচুর পরিমাণে আছে। এই মাটিতে কাঁকড় আছে প্রচুর পরিমাণে। ব্যাপারটা বোঝা গেছে? এই মাটি উর্বর হবে না, এই মাটি জল ধারণ করতে পারে না। তাহলে মাঝে মধ্যে জলসেচ করে, রাসায়নিক সার ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে চাষ করা যেতে পারে এই মাটিতে, কিন্তু ফলন খুব একটা ভালো হবে না। এই অঞ্চলে এই ধরনের মাটিতে কি কি স্বাভাবিক উদ্ভিদ হয়? বিশেষ করে যেহেতু এরা শুষ্ক অঞ্চল, তাই কাঁটা জাতীয় গাছ হবে। শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ হবে। কুল গাছ হতে পারে, পলাশ গাছ, শাল গাছ, মহুয়া গাছ, এই গাছগুলো হবে। শাল, মহুয়া, শাল গাছ অ্যাভেলেবেল আছে, এদিকে দেখা যায়। শাল গাছ প্রচুর আছে, মালভূমি অঞ্চলের দিকে গেলে শাল গাছ দেখতে পাওয়া যাবে। শাল গাছ, পলাশ গাছ দেখতে পাওয়া যাবে। শিমুল গাছ, মহুয়া গাছ, অর্জুন গাছ, এই সমস্ত গাছগুলো এই মালভূমি অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ হিসেবে দেখতে পাওয়া যাবে। কোথায়? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলগুলোতে। চাষবাস কি হতে পারে? স্বাভাবিক উদ্ভিদ তো মানুষ লাগায় না, স্বাভাবিক উদ্ভিদ তো ন্যাচারালি হয়। কিন্তু এই যে ল্যাটেরাইট মাটি, এখানে চাষের জন্য মানুষ এখানে কি চাষ করতে পারে? একটু আধটু ধান চাষ করতে পারে, কিন্তু ধান চাষ করতে গেলে জলসেচ করতে হবে। এখানে ভুট্টা চাষ হতে পারে, আখ চাষ হতে পারে, কিন্তু জলসেচ নির্ভর এই কৃষিগুলো, জলসেচ নির্ভর, কারণ এখানে বৃষ্টি খুব একটা হয় না, শুষ্ক অঞ্চল। এছাড়া সারও প্রয়োগ করতে হতে পারে। আখ গাছ হয়। এছাড়া তুমি এখানে আশেপাশে তুমি শিমুল গাছ দেখতে পাবে, তুমি কুল গাছ দেখতে পাবে, মহুয়া গাছ কিন্তু আছে প্রচুর পরিমাণে, অর্জুন গাছ আছে, এটা মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু তোমার স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পড়বে। আর মানুষ চাষ করতে গেলে এখানে চীনাবাদাম একটু আধটু চাষ করতে পারে, এছাড়া ধান চাষ হতে পারে, এছাড়া আখ চাষ হতে পারে, ভুট্টা চাষ হতে পারে এই ধরনের মাটি। এবার আমাদের লাস্ট যে মাটিটা আছে উপকূলবর্তী অঞ্চলের মাটি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যেটা সমুদ্র অঞ্চলের মাটি, উপকূল অঞ্চলের মাটি, এই মাটিটা আমাদেরকে জানতে হবে। দেখো এই মাটির সাথে সমুদ্রের জলের কানেকশন আছে কি নেই? আর সমুদ্রের জল লবণ কি লবণ নয়? তাহলে এই মাটিকে লবণাক্ত মাটি বলা হয়। এই মাটিটা কি মাটি? লবণাক্ত মাটি। এই লবণাক্ত মাটি কেন? কারণ সমুদ্রের জলের সাথে এর কানেকশন রয়েছে। সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড থাকে, তাহলে এই মাটির মধ্যে লবণ আছে। আর এই লবণ মাটি উর্বর হয় না, এর বিশেষ বৈশিষ্ট্য, উর্বর হয় না। দক্ষিণ 24 পরগনা আর এদিকে আমরা দেখতে পারি পূর্ব মেদিনীপুরের পূর্বাংশ উপকূলবর্তী অঞ্চলের মধ্যে পড়ে। তাহলে এখানে কি ধরনের মাটি আছে? এখানে আছে লবণাক্ত মাটি। কি মাটি এটা? এই মাটি কিন্তু উর্বর প্রকৃতির নয়, এই মাটিতে অক্সিজেনের পরিমাণ কম। তাহলে এইগুলো হচ্ছে এই মাটির বৈশিষ্ট্যের মধ্যে আসবে। এই মাটি কিন্তু বৈশিষ্ট্যগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর এই মাটিতে স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ মানুষ যেগুলোকে
চাষ করে না। মানুষ কি চাষ করতে পারে এই মাটিতে? তরমুজ চাষ করতে পারে, নারকেল গাছ লাগাতে পারে, সূর্যমুখী ফুল প্রচুর পরিমাণে হতে পারে এই গাছে, এই মাটিতে লঙ্কা গাছ প্রচুর হতে পারে এই মাটিতে, কার্পাস একটু আধটু হতে পারে। এই সমস্ত গাছগুলো মানুষ এগুলোকে লাগিয়ে চাষ করতে পারে। তো লঙ্কা চাষ প্রচুর করতে পারে এই মাটিতে, সূর্যমুখী ফুল অ্যাভেলেবেল হবে, তরমুজ হতে পারে, এবং সুপুরি গাছ নারকেল গাছ হবে এই মাটিতে। এটা লবণাক্ত অঞ্চলের মাটি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো চাষের ক্ষেত্রে মানুষ এই মাটিকে ইউজ করতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে এই অঞ্চলের মাটিতে কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ হয়। অর্থাৎ এই লবণাক্ত মাটির স্বাভাবিক উদ্ভিদ কি আছে, তোমাকে যদি পয়েন্ট করতে দেয় ম্যানগ্রোভ অরণ্য, এখানেই করবে। তোমাকে যদি বলে স্বাভাবিক উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্য পয়েন্ট করো পশ্চিমবঙ্গের ম্যাপে, এখানেই করবে। তোমাকে যদি বলে লবণাক্ত মাটি পয়েন্ট করো, এখানেই করবে। তাহলে এখানে সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, গোলপাতা, কেয়া এই সমস্ত গাছ কিন্তু এখানে হয়। সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, গোলপাতা, কেয়া এই সমস্ত গাছ এই ম্যানগ্রোভ অঞ্চলে হয়। এরা স্বাভাবিক উদ্ভিদ এখানকার। আর এই স্বাভাবিক উদ্ভিদের কি বৈশিষ্ট্য আছে? এদের বিশেষ বৈশিষ্ট্য, শ্বাসমূল দেখা যায়। মাটিতে অক্সিজেন থাকে না, মাটি ভেদ করে মূল বেরিয়ে আসে, শ্বাসমূল দেখা যায়। এই মাটিতে অক্সিজেন নেই সেই কারণের জন্য, এবং যেহেতু জোয়ার ভাটার প্রকোপ বেশি থাকে এই মাটিতে, সেহেতু এই মাটিতে কিন্তু ঠেস মূল দেখা যায়। কারণ জোয়ার ভাটার প্রকোপ আছে, মাটি ভিজে আছে, গাছ পড়ে যেতে পারে, সেহেতু জোয়ার ভাটার প্রকোপ কিন্তু এই মাটিতে দেখা যাওয়ার কারণে ঠেস মূল দেখা যায়। এবং বিশেষত বিশেষ বৈশিষ্ট্য এই উদ্ভিদে, ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম, অর্থাৎ গাছে যে ফল হয় সেই ফলের মধ্যে বীজ অঙ্কুরোদ্গম ঘটে, কিন্তু নিচে এসে তারপরে গাছ হয়। অর্থাৎ বীজ নিচে এসে কিন্তু অঙ্কুরোদ্গম ঘটায় না, ফলের মধ্যেই বীজের থেকে অঙ্কুরোদ্গম ঘটে, তারপর বীজ নিচে এসে ওই অঙ্কুর সহ গাছ নিচে এসে কিন্তু তারপরে বেঁচে থাকতে পারে। ডাইরেক্ট বীজ থেকে অঙ্কুরোদ্গম এখানে সম্ভব নয়। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, জরায়ুজ অঙ্কুরোদ্গম। তাহলে ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে? লবণাক্ত মাটিতে। তাহলে পশ্চিমবঙ্গের মাটিগুলো একটু দেখে নি। একেবারে পাহাড়ি অঞ্চলে কোন মাটি? পটজল মাটি। তারপরে ঢালু অঞ্চলে কোন মাটি? ধূসর বাদামি অঞ্চলের মাটি। তারপর সমভূমি অঞ্চলে কি মাটি? পলি মাটি। কটা মাটি হলো? বাকি আর দুটো। মালভূমি অঞ্চলে কোন মাটি? ল্যাটেরাইট মাটি। আর আমাদের উপকূল অঞ্চলে লবণাক্ত মাটি। কটা মাটি হলো? 5টা মাটি। মাটি কিন্তু খুবই খাঁটি। এইবার আমরা দেখি যে এই মাটি আর জলবায়ুর উপরে ডিপেন্ড করে স্বাভাবিক উদ্ভিদ। একসাথেই কোলাজ করে পড়ালাম এটাকে। পার্বত্য অঞ্চলে কি উদ্ভিদ আছে? আলপীয় উদ্ভিদ। পার্বত্য অঞ্চলে কি উদ্ভিদ? আলপীয় উদ্ভিদ। তারপর আমরা পেলাম হচ্ছে তরাই ডুয়ার্স অঞ্চল। এই সমস্ত অঞ্চলেও কিছু পরিমাণ কিন্তু পার্বত্য উদ্ভিদ দেখা যেতে পারে, পর্ণমোচী উদ্ভিদ দেখা যেতে পারে, সেটা আমরা পড়লাম। কিন্তু মেন স্বাভাবিক উদ্ভিদ নয়। মেন স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে আলপীয় উদ্ভিদ, পশ্চিমবঙ্গের এই পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। মেন স্বাভাবিক উদ্ভিদ কি এটা? পার্বত্য উদ্ভিদ বা আলপীয় উদ্ভিদ বা সরলবর্গীয় উদ্ভিদ। তাহলে সরলবর্গীয় উদ্ভিদ বললে আমরা কোন দিকটা যাব? পার্বত্য অঞ্চল। কোন কোন গাছ মনে আছে? পাইন, ফার, স্প্রুস থেকে শুরু করে আমরা কমলা লেবু এই সমস্ত চাষ হয় এখানে, চা গাছ এগুলো দেখা যেতে পারে। কিন্তু এখানকার স্বাভাবিক উদ্ভিদ যদি বলে পাইন, ফার, স্প্রুস, রডোডেনড্রন, এই সমস্ত লাইকেন, এই সমস্ত গাছ কিন্তু স্বাভাবিকভাবে হয়, স্বাভাবিক উদ্ভিদ। তারপরে আমরা পার্বত্য অঞ্চল ছেড়ে আমরা সমভূমিতে যখনই এলাম, দেখলাম যে সমভূমি অঞ্চলে ম্যাক্সিমামই পর্ণমোচী, সব পর্ণমোচী, কিন্তু আর্দ্র প্রকৃতির। যেদিকে যাব আম, জাম, কাঁঠাল, লিচু এই সমস্ত গাছ আমরা দেখতে পাবো। কোথায়? এই সমভূমি অঞ্চল। এগুলো স্বাভাবিক উদ্ভিদ, এগুলো হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, আমাদের সমভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। তারপর মালভূমি অঞ্চলে যেই চলে গেলাম তখন শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ চলে এলো। কাঁটা জাতীয় গাছ বেশি আছে, কুল গাছ থেকে শুরু করে কিছু জায়গায় আমরা পলাশ গাছ দেখতে পেয়েছি, অ্যাভেলেবল শিমুল গাছ দেখতে পেয়েছি, আমরা মহুয়া গাছ দেখতে পেয়েছি, অর্জুন গাছ দেখতে পেয়েছি। কোথায়? আমরা মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটিতে চলে যাওয়ার পর। তারপরে আমরা যখন উপকূল অঞ্চলে চলে এলাম তখন স্বাভাবিক উদ্ভিদ চেঞ্জ হয়ে গেল। দেখলাম এদিকে সব ম্যানগ্রোভ উদ্ভিদ, অর্থাৎ সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, কেয়া এই সমস্ত গাছ দেখলাম। এবং এই মাটির উপর ডিপেন্ড করে চাষবাসও চেঞ্জ হয়ে গেল। যখন এই পলি মাটি সমৃদ্ধ অঞ্চলে গেলাম দেখলাম যে না, এখানে তো সব ধান চাষ, গম চাষ করছে, আখ চাষ করছে, সব করছে। যখন মালভূমি অঞ্চলের দিকে গেলাম দেখলাম মাঝে মাঝে ধান করছে, মাঝে মাঝে ভুট্টা চাষ করছে, মাঝে মাঝে শশা চাষ করছে, তরমুজ চাষ করছে,
চীনাবাদাম চাষ করছে কোথায়? মালভূমি অঞ্চল, কিন্তু জলসেচ করতে হচ্ছে যেহেতু শুষ্ক মাটি। আবার যখন আমরা এই উপকূল অঞ্চলে গেলাম, দেখলাম ওরে বাবা, চাষি চেঞ্জ হয়ে গেছে। চাষি লঙ্কা গাছ নিয়ে দৌড়াচ্ছে, লঙ্কা বাগানে লঙ্কা চাষ করছে। চাষি চেঞ্জ হয়ে গেছে, চাষি দড়ি বেঁধে নারকেল গাছে উঠছে, নারকেল চাষ করছে। সুপুরি গাছে উঠছে, সুপুরি চাষ করছে। কোথায়? এই সমস্ত রিজিয়ন। চাষ চেঞ্জ হয়ে গেছে, চাষি চেঞ্জ হয়ে গেছে। চাষি এক এক জায়গায় এক এক রকম। এদিকে দেখলাম চা চাষ করতে গেছে, চা বাগানে চাষি চা চাষ করতে গেছে, শিংকোনা গাছে চাষ করতে গেছে। চাষি চেঞ্জ হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের চাষি চেঞ্জ। উত্তরের দিকে গেলাম, চা চাষ করতে গেল। এই দিক থেকে ধান চাষ কোপাতে কোপাতে ধান চাষ লাগালো, মাঝে মাঝে আখ চাষ করলো। আবার ওই চাষি মালভূমি অঞ্চলের দিকে গিয়ে ভাই করিস কি, বলে না এদিকে গিয়ে একটু আধটু তরমুজ চাষ করি, মাঝে মাঝে একটু ধান চাষ করব, কিন্তু আবার জলসেচ করতে হবে। এদিকে বিরাট ঝামেলা হয়ে যাচ্ছে আমার। অনেক ধরনের চাষ করতে পারছি এখানে, মাঝে মাঝে আমি তরমুজ চাষ করছি, মাঝে মাঝে আমি এখানে ভুট্টা চাষ করছি, মাঝে মাঝে আমি আবার এখানে কুল গাছ লাগিয়ে দিয়েছি। বিরাট ব্যবসা, চাষি চেঞ্জ হয়ে গেছে। আবার এই সমুদ্রের ধারে গিয়ে নাটক করছে চাষি, সুবড়ি গাছ লাগিয়ে দিয়েছে। মাঝে মাঝে আবার কার্পাস উৎপাদন করছে, মাঝে মাঝে সূর্যমুখী এভেলেবেল সূর্যমুখী, মানে সূর্য মুখের দিকে তাকিয়ে দিয়ে চা, মানে বাগান ভর্তি সূর্যমুখী ফুল ভর্তি। কোথায় আছে? পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের দিকে। তাহলে চাষির প্রকৃতি কিন্তু ডিপেন্ড করে চাষ কি করবে সেটা জলবায়ুর উপরে আর মাটির উপরে। তোমরা জানো স্বাভাবিক উদ্ভিদও কিন্তু ডিপেন্ড অন, একটা কথা আছে বলছে রেইন, ভেজিটেশন ম্যাপ অলওয়েজ ফলো দ্য রেইনফল ম্যাপ। ভেজিটেশন ম্যাপ অলওয়েজ ফলো দ্য রেইনফল ম্যাপ। অর্থাৎ ভেজিটেশন ম্যাপ কোথায় কেমন হবে ভেজিটেশন, সেটা রেইনফলের উপরে ডিপেন্ড করে। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুটা কেমন প্রকৃতির আছে আগে জানলাম, তারপরে দেখলাম মাটি কেমন প্রকৃতির আছে, দেখলাম যে এই মাটি আর জলবায়ুর উপরে স্বাভাবিক উদ্ভিদ ডিপেন্ড করে আছে। আবার এর উপরে ডিপেন্ড করে আছে চাষি, কোথায় কোদাল নেবে, কোথায় গামছা বাঁধবে, আর কোথায় ও দড়ি বেঁধে গাছে উঠবে। সব এই চাষির ডিপেন্ড করছে কার উপরে? জলবায়ু আর মাটি। তাহলে পশ্চিমবঙ্গের মাটি, স্বাভাবিক উদ্ভিদ একসাথে কোলাজ হয়ে গেল। বুঝতে অসুবিধা আছে? রেডি? কনসেপ্ট থেকে লেখা যাবে, এটাই নলেজ।